এই তো আমার স্থান আল্লাহ করছে মেলা থানার পূর্ব পাশে সর্বসংখ্যা এই তো আমার স্থান
তাহার চরণে আমার হাজারো সালাম। থানার পূর্ব পাশে সর্বসত্তা এই তো আমার স্থান। সাংগঠনিক গুন্ডা গাবো দুজন ভাইয়ের নাম। তাহার চরণে আমার হাজারো সালাম। তাহার চরণে আমার হাজারো সালাম। থানার পূর্ব পাশে সর্বসত্তা এই তো আমার স্থান। গানের মালিক গুন্ডা গাবো আমার ভাইয়ের নাম। তাহার চরণে আমার হাজারো সালাম। তাহার চরণে আমার হাজারো সালাম। থানার পূর্ব পাশে সর্বসত্তা এই তো আমার কাজ।
আমি চাই এই কাশ্মীর রাজ্যের মাস্টার সেনাপতি মশাই, উজিরে আজম যতক্ষণ পর্যন্ত এই কাশ্মীর রাজ্যের রাস্তাকে না বসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মানে কোনো শান্তি নেই। তাই তো আমি আপনাকে বলতে চাই, এই বাড়িদান হলে এই কাশ্মীর রাজ্যের বাদশাহ সুলতানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। উজিরে আজম ভালো আপনি চান এই কাশেমপুর রাজ্যের মসনদ, আর আমি চাই এই বাদশাহ সুলতানের একমাত্র কন্যা শাহজাদি গুল হুসনা বানুকে। তাই তো আমরা এক দিলে দু পাখি শিকার করব। তাই তো আমি আপনাকে বলতে চাই, চলে বলে করে কৌশলে এই বাদশাহ সুলতানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাই হবে উজিরে আজম, তাই হবে। হয়তো বাদশাহ সুলতান রাজ দরবার দিক আসবে। উজির সাহেব, বলুন জাহাবনা। সেনাপতি মহাশয়, জনাব আমি প্রতিদিন যাবত এই রাশি কার্য পরিচালনা করে যাচ্ছি, কোনদিন তো আপনাদেরকে এত হাসি খুশি দেখিনি। আজ হঠাৎ আপনারা এত হাসি খুশি হয়েছেন কেন? আমি যে ইহার কারণ কিছুই বুঝতে পারছি না। বলুন বলুন উজির সাহেব, বলুন বলুন সেনাপতি মহাশয়, আপনারা কিসের জন্য এত হাসি হয়েছেন তা আমার কাছে খুলে বলুন। আপনি এই কাশ্মীর রাজ্যের মাস্তানে বসেছেন, তাই তো এই কাশ্মীর রাজ্যের প্রজারা আনন্দ উল্লাসে আপনার সুগান গাচ্ছে। জনাব উজিরে আজম ঠিকই বলেছে জনাব। আপনি এই মসনদ আহরণ করার পর থেকেই এই রাজ্যের সমস্ত প্রজা সাধারণ সুখে শান্তিতে দিন আশীর্বাদ করছে। শুধু তাই নয়, সর্বদাই আপনার হলাম উজির সাহেব, খুশি হলাম সেনাপতি মহাশয়, আপনাদের কথা শুনে আমি বেশি খুশি হলাম। আপনারা যদি সর্বদাই আমার পাশে পাশে থাকুন তাহলে আমি পারবো আব্বা হুজুরের দেওয়া এই সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে। আমি পারবো এই রাজ্যের প্রজাদের সুখে শান্তিতে রাখতে। সর্বদাই যদি আপনারা আমার পাশে পাশে থাকুন তাহলে আমি পারবো এই রাশি কার্য পরিচালনা করতে। জনাব আপনাকে আমরা কথা দিচ্ছি, আপনি যতদিন পর্যন্ত এই সিংহাসনে থাকবেন ততদিন পর্যন্ত আমরা সর্বদাই আপনার পাশে পাশে থাকব। তাই হবে সেনাপতি মহাশয়, তাই হবে। আপনারা যদি সর্বদাই আমার পাশে পাশে থাকুন তাহলে আমি পারবো এই রাজ্য কার্য পরিচালনা। পিতা কি মা, হঠাৎ তুই
রাঁচি দরবারে আমি যে কিছুই বুঝতে পারছি না। বল বল মা, তুই কি বলতে চাস? আমি বলো। বলছিলাম কি, বলো আমার মনে বড় ইচ্ছে হয়েছে, বলো, একটা কথা বলবো। কি বলবে মা? আমারই কাছে খুলে বলো। বলছি, মন দিয়ে শুনবে কিন্তু, ঠিক বলো আছে? বলো। শোনেন শোনেন ও হে পিতা, বলি যে আপনারে শোনেন শোনেন ও হে যা চাবি সাধুবাদ ঠাকুর
একে মাত্র কন্যা, তুই একটি শানো বান্দার ঘাটি নির্মল করে দিতে আমি ইচ্ছা করলে আমি তোর জন্য পিতা, শানো বান্দার আমার ঘাট দশটা লাগবে না। তৈরি করে দিতে পারি। আমাকে একটা শালবান্দার ঘাট বানিয়ে দিলেই হবে। ঠিক আছে মা, তুই যখন আমার কাছে একটি শানু বান্দার ঘাট চেয়েছিস, এবার তুই যা মা, তুই প্রাসাদে চলে যা, আমি তোর জন্য একটি শানু বান্দার ঘাট তৈরি করে দেব। আপনি তাড়াতাড়ি আসবেন, আমরা কিন্তু একসাথে খাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এবার যাই। তুই যা মা, আমি কিন্তু গেলাম, দেরি করবে না, ঠিক আছে যা। দেরি করবে না কিন্তু। জি সাহেব, বলুন জাহাপনা। সেনাপতি মশাই, জনাব আমার একে মাত্র কন্যা মা হুসনা বানু আমার কাছে চেয়েছে একটি শালবান্দার ঘাট। তাই আমি আপনাদেরকে আদেশ করছি, আপনারা খুঁজে বের করে ভালো একটা মিস্ত্রি ডেকে এনে একটি শালবান্দার ঘাট তৈরি করে দেবেন। এ হচ্ছে আমার আদেশ। জনাব, আপনার আদেশ মতো এই রাজ্যের সর্বোচ্চ একজন ভালো মিস্ত্রি ডেকে আপনার একমাত্র কন্যা হোসনা বানুর জন্য আমরা একটা শালবান্দার কাঠ বানিয়ে দেবার ব্যবস্থা করবো জনাব। নজির সাহেব, চলুন সেনাপতি মশাই, আজ এখন থেকে রাজ কার্য মন্ত্রী আই চলুন আই জনাব, চলো, আই চলুন। আই চলো। এই তো সামান্য সাজক, আমরা বানাবো সেই শালবান্দার ঘাট, সেই ঘাট পরিদর্শনের জন্য জাহাপনা জানে সেই ঘাট পরিদর্শন করার জন্য, আর সেই ঘাটে বাদশা সুলতানকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে তাই হবে উজির সাহেব, তাই হবে। চলুন এবার আমরা শালবান্দা ঘাট বানিবের ব্যবস্থা করি। তাই করুন সেনাপতি সাহেব, তাই করুন। শালবান্দার ঘাট বানিয়ে দেব শাহজাদি হুসনা বানু। আকাশের চাঁদের মতো, বাগানে ফুটে থাকা ফুটন্ত গোলাপের মতো শাহজাদি হুসনা বানু। তাই তো যেমন করে হোক ছলে বলে কৌশলে শাহজাদি হোসনা বানু, বানুকে আমার চাই। প্রয়োজন হলে এই রাজ্যে রক্তের বন্যা হয়ে যাবে। সেনাপতি মহাশয়, বলুন জাহাপনা। চিন্তা চিন্তা চিন্তা, আমি যে দিন রাত চিন্তায় ভেবে উঠতে পারছি না সেনাপতি মহাশয়। জাহাপনা, আপনার এমন কি চিন্তা, দিন রাত চিন্তায় ভেবে উঠতে পারছেন না? বলুন 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 জাহাপনা, আমার মুখ খুলে বলুন। সেনাপতি মহাশয়, আমার মা আমার একমাত্র সন্তান সুজন, তার জন্য যে আমার চিন্তা, আর ওদিকে প্রজারা ঠিক মতো খাজনা দিচ্ছে না, আমি কেমন করে এই রাজ্য পরিচালনা করব? জাহাপনা, আপনি আমাকে আদেশ করুন, আমি উল্কার বেগে ছুটে দেবো উত্তর ও দক্ষিণ পরগনার প্রজাদের মাঝে।
তাদের কাছ থেকে যেমন করে হোক আমি খাজনা আদায় করে নিয়ে আসবো। আর যদি খাজনা না দেয় তাদের কাছ থেকে তাদেরকে বন্দি করে নিয়ে আসবো এই রাজ দরবারে। তাই করুন সেনাপতি মহাশয়, তাই করুন। যেমন করে হোক এই তাদের কাছ থেকে খাজনা পরিশোধ করবে, এই হলো আমার আদেশ। আমি তাই করছি, আমি তাই করছি। চলো প্রাসাদে ফিরে যাই। তাই চলুন সেনাপতি মহাশয়, তাই চলুন। এই শান্ত, বলুন নায়েব সাহেব। আমরা উত্তর ও দক্ষিণ পরগনায় গিয়েছিলাম, তাদের কাছ থেকে খাজনা ওসিল করেছি, কিন্তু উত্তর পরগনার ওই চাষা কাশেম আলী আজ 5 বছর যাবৎ খাজনা দেয়নি। নায়েব সাহেব, বলুন সেনাপতি মহাশয়। আজ 5 বছর যাবৎ কাশেম আলী খাজনা পরিশোধ করেনি। ডাকুন ডাকুন ওই কাশেম আলীকে। আমি তাই করছি সেনাপতি মহাশয়। তার কাছ থেকে কেমন করে যে খাজনা আদায় করতে হয় সে কৌশল আমার খুব ভালো করে জানা আছে। ডাকুন ডাকুন ওই কাশেম আলীকে। কাশেম আলী বাড়িতে আছো? আরে ও কাশেম আলী, কে কে ডাকছে আমায়? ও নায়েব সাহেব, তা হঠাৎ আমার বাড়ি কি মনে করে নায়েব সাহেব? হ্যাঁ কাশেম আলী, আমি একা আসিনি, আমার সাথে সেনাপতি মহাশয় এসেছে। সেনাপতি মশাই, আমার সালাম নেবেন হুজুর, সালাম। কাশেম আলী, বলেন হুজুর। আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, তুমি এখনো খাজনা পরিশোধ করনি, এর কারণ কি? হুজুর, বন্যা খরা অনাবৃষ্টিতে মাঠে ফসল ফলে নেই, আমরা কেমন করে খাজনা দেব হুজুর, খাজনা দেব? কাশেম আলী, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাহা বলার আদেশ, আমি এসেছি খাজনা আদায় করতে। দাও, খাজনা পরিশোধ করে দাও। হুজুর, এইবারকার মতো আমাকে ক্ষমা করে দেন হুজুর। মাঠে ফসল ফললে তারপর খাজনা পরিশোধ করে দেব হুজুর। চুপ করো কাশেম আলী, তোমার কোনো কথাই শুনতে চাই না। খাজনা দে কেমন করে আদায় করতে হয় সেই কৌশল আমার খুব ভালো করে জানা আছে। বলো, খাজনা দিবেন না? না, আমি আপনার পায়ে ধরে বলছি, এইবার তার মতো আমাকে ক্ষমা করে দেন ও, বলো, খাজনা দিবে কিনা? ও, আদায় করতে হয় সেই কৌশল আমার খুব ভালো করে জানা আছে। দিবে কিনা? কি সেনাপতি মহাশয়, আমার পিতাকে কেন মারছেন সেনাপতি মহাশয়? কি অপরাধী করেছে আমার পিতা? বলুন বলুন সেনাপতি মহাশয়, আমার পিতাকে ক্ষমা করে দিন। চলে যাও, যাও, সর্বোচ্চা। হুজুর না, আমার ছেলেকে মারবেন না। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, মারতে হয় আমাকে মারুন, আমার ছেলেকে মারবেন না হুজুর, আমার ছেলেকে মারবেন না। ওরে পিতা, আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো খাজনা পরিশোধ করেনি। ভালোই ভালোই বলছি, খাজনা পরিশোধ করে দে। নায়েব সাহেব, বন্দি করুন এদেরকে। আমি তাই করছি সেনাপতি মহাশয়। নিয়ে চলুন বন্দি করো এই রাজ দরবারে। ছেড়ে দেন, ছেড়ে দেন আমার হাতে, বাবা করছে আমার পিতা। ওরে বাবা মোহন, তুই এখানে কেন এলি বাবা? তুই বাবা,
বাবা আমরা ওই রাজ দরবারেই যাব, জাহাপনার কাছে গিয়ে আমাদের দুঃখের কথা বলবো বাবা। দেখি জাহাপনার মনে কি কোনো দয়া হয়। তাই চলো বাবা, তাই চলো আমরা ওই জাহাপনার কাছে যাব। জাহাপনার কাছে গিয়ে আমাদের খাজনা মাফ যাব। চলো সেনাপতি ও নায়েব সাহেবকে পাঠিয়েছি উত্তর ও দক্ষিণ পরগনার প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করার জন্য, কিন্তু এখনো তো ফিরে আসছে না সেনাপতি মহাশয়। এর যে কোনো কারণ বুঝতে পারছি না। আমি ফিরে এসেছি জাহাপনা। বলুন বলুন সেনাপতি মহাশয়, আপনি কি খাজনা আদায় করতে পেরেছেন নাকি? হ্যাঁ জাহাপনা, আমি উত্তর ও দক্ষিণ পরগনার খাজনা আদায় করতে পেরেছি, কিন্তু 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 আমার কি সেনাপতি মহাশয়? ওই উত্তর পরগনার কাশেম আলী আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো কোনো খাজনা পরিশোধ করেনি। সেনাপতি মহাশয়, আদেশ করুন জাহাপনা। ওই কাশেম আলী এত বড় স্পর্ধা আজ গত 5 বছর হয়ে যাচ্ছে, এখনো খাজনা পরিশোধ করে নাই। এখন কাশেম আলীকে। এই কে আছিস? রাজদরবারকে ওই পাঠিয়ে দে কাশেম আলীকে। এই তো আমি নিয়ে এসেছি সেনাপতি মহাশয়। কাশেম আলী, বলেন হুজুর। আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, তুমি খাজনা দাওনি কেন? শুনেন শুনে জাহাপনা এই ঘরে এই পাগলা দয়া ক্ষমা না, তোমাদের কিছুতেই ক্ষমা করা যাবে না, তোমাদের খাজনা পরিশোধ করতেই হবে। আমি যে তোমাদের কোনো কথাই শুনবো না, তোমাদের খাজনা পরিশোধ করতেই হবে। তোমরা যদি খাজনা না দাও তাহলে আমি এই রাজ্য পরিচালনা করবো কিভাবে? আপনার খাজনা পরিশোধ করে দেব। না না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। সেনাপতি মহাশয়, বলুন জাহাপনা। ওদেরকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। হুজুর দয়া করে এবারের মতো খাজনাটা মাফ করে দিন হুজুর।
আমরা মাঠে ফসল ফলিলে আপনারই খাজনা পরিশোধ করে দিব হুজুর, পরিশোধ করে দিব। পিতা পিতা একই পিতা, এই গরিব চাষাদেরকে আপনি বন্দি করেছেন কেন পিতা? বাবা সুজন, আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো তারা যে খাজনা পরিশোধ করছে না। তারা যদি খাজনা না দেয় তাহলে কেমন করে রাজ্য পরিচালনা করব? পিতা, তারা যে বলছে এই বন্যা খরা বৃষ্টিতে তারা যে মাঠে ফসল ফলাতে পারেনি, তারা কেমন করে আপনার খাজনা পরিশোধ করবে পিতা? তাই বলছি আমি, এবারের মতো আপনি ওদেরকে ক্ষমা করে দিন। এ কি বলছো বাবা সুজন? হ্যাঁ পিতা। তারা যদি খাজনা না দেয় তাহলে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? পিতা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই গরিব চাষাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে পুত্র সুজন, আজ তোমার অনুরোধে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। সেনাপতি মহাশয়, যাব না, ওদের হাতের বাঁধন খুলে দিই। তাই করছি, যাব না। হুজুর, আপনার মহতের কথা আমি কোনোদিন ভুলবো না হুজুর, কোনোদিন ভুলবো না। এইবার আমি আছি হুজুর, সালাম হুজুর, সালাম। চল বাবা মোহন, আমরা এবার বাড়িতেই ফিরে যাই রে বাবা, বাড়িতেই ফিরে তাই যাই। চলো বাবা, তাই চলো। দাও কাশেম আলী। হুজুর, আবার কেন ডাকছেন আমাকে হুজুর? কাশেম আলী, বলেন হুজুর। তোমার ছেলের মনকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে বলছি তোমার ছেলেটাকে আমার পাশাতে রেখে যাও, তাহলে তোমার ছেলেকে এই প্রাসাদেই রেখে দিব। হুজুর, এ কি বলছেন হুজুর? আমার আমার যে সৌভাগ্য হুজুর, আমার ছেলে আপনার রাজপ্রাসাদে থাকবে, এ যে আমার খুশির কথা হুজুর, খুশির কথা। হ্যাঁ কাশেম আলী, মোহনকে যদি এই প্রাসাদেই রেখে যাও তাহলে আমার ছেলে সুজনকে দিয়ে আর মোহনকে দিয়ে আমি দুস্থ পা দিয়ে দেব। পিতা, তারা দুজন এই প্রাসাদেই থাকবে। ঠিক আছে হুজুর, আপনি যাহা ভালো মনে করি তাহাই করেন হুজুর, তাহাই করেন। থাক বাবা, তুই রাজপ্রাসাদে থাক। তবে একটি কথা মনে রাখিস বাবা, আমরা যে গরিব, কোনদিন আমরা বেইমানি শিখি নেই রে বাবা। যাহা পদা যাহাই বলি তুই তাহাই শুনিস বাবা, যাহা বাবার বিরুদ্ধে তুই কোনো কথা বলিস রে বাবা, তুই কোনো কথা বলিস রে। আমি এখন চলে যাচ্ছি রে বাবা, আমার কথা যদি তোর মনে পড়ে তাহলে বাজে বাজে তুই আমাকে দেখতে যাস বাবা, দেখতে যাস বাবা। তুমি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা, তুমি এখানে থেকে চলে যাও। তোমারই কথা মনে হলে আমি মাঝে মাঝে গিয়ে দেখি বাবা, তুমি ভালোভাবে থেকো
ওঠো বাবা মোহন, তুমি তুমি প্রাসাদে এসো। তুমি কান্না করো না বাবা, তুমি এই প্রাসাদেই থাকবে। বাবা সুজন, পিতা আজ থেকে তোমরা দুজন দুজনের দোস্ত। ঠিক আছে তোমরা পিতা, এই প্রাসাদেই থাকবে ঠিক আছে। সুখে শান্তিতে। তোমরা দুজন এই প্রাসাদেই থাকবে, পারবে তো সুজন? বাবা পারবো না কেন? আপনার আদেশ আমার যে শিরোধার্য পিতা। এসো দোস্ত, আমার কাছে এসো। দোস্ত যাও বাবা, তোমরা ওই প্রাসাদে চলে যাও। পিতা আমার যে একটি কথা ছিল পিতা। কি কথা বাবা সুজন? আমার নিকট তুমি খুলে বলতে পারো। পিতা আমাদেরকে একটি সোনার নৌকা বানিয়ে দিন, আমরা দুই দোস্ত মিলে ওই সাগর জলে হাওয়া খেব। পিতা বলেন পিতা, আপনি কি আমাদেরকে বানিয়ে দেবেন? এ কি বলছো বাবা সুজন? না না, আমি তোমাদেরকে সোনার নৌকা বানিয়ে দিতে পারবো না। ওই সাগর চলে গেলে তোমাদের যে বিপদ হতে পারে। শোনে শোনে প্রাণের পিতা বলি যে আপনারে পারবেন না, আমরা দুই দোস্ত মিলে ঘুরবো। শোনে শোনে প্রাণের পিতা বলি যে আপনারে। পিতা আমি তোমাদের কথাই শুনলাম। আমি তোদের কোনো কথাই শুনবো না। ভালো ভালো
বাবা সুজন, হ্যাঁ পিতা। তুই যে আমার একমাত্র সন্তান, তোকে আমি ওই সাগর জলে কেমনে পাঠিয়ে দিই? ওই সাগর জলে গেলে তোর যদি কোনো বিপদ হয়ে যায় আমি তো বাঁচতে পারবো না। না পিতা, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। ঠিক আছে পুত্র, আমি তোকে সোনার নৌকায় বানিয়ে দেব। সত্যি বলছেন? এবার মোহন কে নিয়ে প্রাসাদে ফিরে যাও। ঠিক আছে পিতা, আমরা তাই যাচ্ছি। চলো দোস্ত, পিতা আমাদেরকে সোনার নৌকা বানিয়ে দেবে। ঠিক আছে দোস্ত, আমরা এখন প্রাসাদে যাই। পিতা সেনাপতি মহাশয়, আমরা যাই। আবার কি বলবি পুত্র? কথাটা যাতে মনে থাকে। ঠিক আছে বাবা, মনে থাকবে। তাড়াতাড়ি বানিয়ে দিবেন কিন্তু। প্রাসাদে। সেনাপতি মহাশয়, আমার একমাত্র পুত্র সুজন আমার কাছে চেয়েছে একটি সোনার নৌকা বানিয়ে দিতে। তাই আমি আপনার কাছে একটি সোনার নৌকা বানিয়ে চাই। আমি আদেশ করছি এই সোনার নৌকা বানিয়ে দিবে। তাই করবো, যাব না আমি তাই করবো। চলুন এবার আমরা প্রাসাদে ফিরে যাই। মহাশয়, আমরা ওই রাজপ্রাসাদে চলে যাই। তাই চলুন। জাহাপনা, জাহাপনা, আমাকে ডেকেছেন জাহাপনা? হ্যাঁ বেগম, আমি তোমাকে ডেকেছি। আমার মেয়ের জন্য আমি একটি সানুবান্দার ঘাট নির্মাণ করেছি। সেই সানুবান্দার ঘাটে আমার একমাত্র কন্যা মা হুসনা বানু, সে তার সখীদের নিয়ে ওই সানুবান্দার ঘাটে তারা গোসল করতে যাবে। না জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? হুসনা বানু আমার যে একমাত্র মেয়ে, আমি তাকে কিছুতেই ওই সানুবান্দার ঘাটে কিছুতেই আমি যেতে দিতে পারি না জাহাপনা। কি বলছো বেগম? হ্যাঁ জাহাপনা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, সানুবান্দার ঘাট আপনাকে বানাতে হবে না, এতে যে আমাদের বিপদ হতে পারে। বলছো বেগম? হ্যাঁ আমি সত্যি সে বলছি আমার জাহাপনা। একমাত্র কন্যা আমার কাছে চেয়েছে, আমি তাকে না করব কেমন করে? যত কষ্টই হোক আপনাকে না করতেই হবে জাহাপনা। আমাদের একমাত্র মেয়ের বিপদ হলে আমরা বাঁচবো কেমন করে জাহাপনা? আমি কিছুতেই যেতে দেব না আমার মেয়েকে। চলো চলো
সখীদের নিয়ে ওই সাগর চলে তুই যাবি গোসল দেখেছো করতে। আমার পিতা কথা বলে অবশেষে আমাদেরকে যাওয়ার অনুমতি দিয়েছে সখী। ঠিক আছে পিতা, এবার আমরা চললাম। ঠিক আছে, যা মা বেগম ওদের বলুন জাহাপনা। ওদের যেতে গেলাম। তাড়াতাড়ি ফিরে আসবো, কোনো চিন্তা করবে না কিন্তু। চিন্তা আবার করবো না, তুমি কিন্তু শীঘ্রই চলে আসবে। ঠিক আছে। দেরি করবে না মা। চলো 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 বেগম, এখন আমরা প্রাসাদে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। চলো চলো এতদিন পরে নদীর পানিতে গোসল করে হ্যাঁ সখী, আহ কি হলো? শরীর একেবারে শীতল হয়ে গেছে। তাই বুঝি? এবার চল সখী,
আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে সখী, ঠিক তাই আছে, চলো। আবার কিন্তু কালকে আসবো। ঠিক আছে, কালকে চলো নদীর ঘাটে যাব। তাই চলো দোস্ত। ওরে বৈঠা হাতে লহিয়া রে সুগহন গাই যমুনার ঘাটে রে। ওরে বৈঠা হাতে লহিয়া রে সুগহন গাই যমুনার ঘাটে আমরা তো নদীর ঘাটে আসলাম। হ্যাঁ এখন চলো আমরা নৌকাতে উঠবো। ঠিক আছে, এবার তাহলে নৌকাতে গিয়ে আমরা উঠে বসি। ঠিক আছে চলো। দোস্ত বলো। দেখেছো আমার পিতা কত সুন্দর সোনার নৌকা বানিয়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, আর এই নৌকায় চড়ে আমরা এই সাগরে হাওয়া খাবো। ঠিক আছে দোস্ত। দোস্ত এবার নৌকায় আমরা উঠে বসি। ঠিক আছে, তাই বসো। দোস্ত দোস্ত বলো। একটা গান ধরো। গান ধরবো? হ্যাঁ ঠিক আছে দোস্ত, তাহলে তুমি ধরো। ঠিক আছে। ঠিক আছে। আল্লাহর নামটি মুখে লইয়া রে, আল্লাহর নামটি মুখে লইয়া রে, নৌকা চলে ভাসাইলাম সোনার নৌকা রে, ভাসাইলাম সোনার নৌকা রে, নৌকা
কুল ভাগে ওই কুল ঘরে রে এই তো নদীর খেলা ভাইয়া চলছি রে আমরা ভাইয়া চলছি রে লসা করে রে দয়া কর দয়া লাল্লা রে কুল ভাগে ওই কুল ঘরে রে কুল ভাগে ওই কুল ঘরে রে এই তো নদীর খেলা আমরা মাঝি ভাইয়া চলছি রে আমরা মাঝি ভাইয়া চলছি রে ও জানি না মরে রে দয়া কর দয়া লাল্লা রে দয়া কর দয়া লাল্লা রে দয়া কর দয়া লাল্লা রে তুমি কর ধরে আমরা মাঝি ভাইয়া চলছি রে আমরা মাঝি ভাইয়া চলছি রে অতলসা করে রে দয়া কর দয়া লাল্লা রে দোস্ত বলো দোস্ত। অনেক দূর চলে এসেছি হ্যাঁ দোস্ত বলো অনেক ক্লান্ত লাগছে দোস্ত। হ্যাঁ আমরা এখন ক্লান্ত হয়ে পড়েছি। বলেছে দোস্ত এসো কি দোস্ত আরেকটু আছে চলো একটু এগিয়ে যাই ঠিক আছে দোস্ত। না ওই যে তাই না ধরো বৈঠা ধরো হ্যাঁ সখী দেখো বৈঠা মারা নাকি ঠিক আছে ধরো। ধরো হ্যাঁ সখী ওই তো দেখা যাচ্ছে এই যে মাঝি ভাই আরে ও মাঝি ভাই ইস, কোনো কথা শুনতে পাচ্ছে না গো এই শোন মাঝিগুলো বোধ হয় হ্যাঁ সখী আর একটু জোরে ডাক দাও তুমি দোস্ত আমি হাল ধরেছি, তুমি একটু টেনে দাও। হাল ধরেছ ঠিক আছে
যাবে না। কে দো তুমি সুন্দরী কন্যা গো, কে তুমি সুন্দরী কন্যা গো, আসলা নদীর ঘাটে কেমন কইরা আসলা তুমি রে, কেমন কইরা আসলা তুমি রে, এই না নদীর ঘাটে রে, কোনবা দেশের কন্যা তুমি রে। চলে হে হিলা দুহিলা রে, নৌকা চলে হে হিলা দুহিলা রে, অকুল সাগরে চিনিতে বাবা আরি কহনা রে, চিনিতে বাবা আরি কহনা রে, তুমি ওনার পাহাড়ি রে, কোনবা দেশের কন্যা
কন্যা রে কোন গেরামে কন্যা রে কোথায় তোমার ঘর কি বানাম কি মাতা পিতা কি বানাম কি মাতা পিতা কি বানাম তো মারে কোন গেরামে কন্যা তুমি রে বলো তোমাকে যে কি বলবো, আমার তো খুব শুনতে ভালো লাগে। তোমাকে ছেড়ে
আমার কিছুতেই যেতে মন চাইছে না। সত্যি বলছো? হ্যাঁ তো, সত্যি বলছি। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? কি হলো, হাসছো আরে, কেন? আমি যদি তোমাকে না ভালোবাসতাম হ্যাঁ তাহলে কত কষ্ট করে তোমার নৌকাটা আমি থামালাম বলো তো। ঠিক আছে, নৌকা তো থামিয়েছো, কিন্তু এ যুগের ভালোবাসা কোনোই মূল্য নেই। তুমি আমাকে কতটুকু ভালোবাসো সেটা হ্যাঁ। যদি বোঝাতে পারো তাহলে আমি দেখতে পারি তোমাকে ভালোবাসা যায় কিনা। এই যে, এ ভাই, সাউন্ডের কি সমস্যা? আটকে আটকে যাই। কাজের সময় যদি এরকম হয় তাহলে হবে? এই চ্যান 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 করতেছে কি?